এবার আমি তোমাদের আফ্রিকার বড় প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। তা প্রথমেই আমরা নামকরণের বিষয়ে আসি, যে আফ্রিকা কবিতাটার নামকরণটা কতখানি সার্থক হয়েছে, কারণ নামকরণটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তা প্রথমে আমরা জানি যে নামকরণের কতগুলো নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুসরণ করে আফ্রিকার নামকরণটা কতখানি সার্থক হয়েছে তা ক্লাস 10-এ সেইখানে ক্লাস 10-এর সিলেবাসে যেটা রয়েছে, সেই রবীন্দ্রনাথের বিখ্যাত আফ্রিকা কবিতা, শুধু ক্লাস 10-এর সিলেবাসের জন্য নয়, এটা একটা বিখ্যাত কবিতা, তা সেইখানে কতখানি সার্থক হয়েছে। প্রথমেই বলা যাক যে এটা পত্রপুট কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে নামকরণের আমাদের বলতে হবে, কোনো সাহিত্য বিষয়কে জানতে গেলে নামকরণই হলো সেই বিষয়ে প্রবেশ করার প্রধান পথ। নামকরণের মাধ্যমে আমরা বিষয়বস্তুর অনেকখানি জানতে পারি, বুঝতে পারি। সেই জন্য নামকরণটা হলো বিশেষ সাহিত্যের ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য বিষয়। এখানে কবি আফ্রিকাকে একটা মানবী হিসেবে চিন্তা করেছেন। আর নামকরণের বিভিন্ন ধরন রয়েছে, যেমন প্রধান চরিত্র অনুসারে বা কোনো স্থান অনুসারে। আচ্ছা, তারপরে ব্যঞ্জনাধর্মী নামকরণ, কোনো ঘটনা অনুসরণ করে নামকরণ। এখানে আমরা দুটোকেই প্রতিষ্ঠা করতে পারি। কোনো স্থান অনুসারে নামকরণ, এটাতেও যেমন বলতে পারি, সেই রকম প্রধান চরিত্র হিসেবে নামকরণ, কারণ আফ্রিকাকে এখানে স্থানের থেকেও একটা চরিত্র হিসেবে ধরা হয়েছে। প্রধান চরিত্র হিসেবে নামকরণ, এই তোমাদের কারণটা বুঝিয়ে দিতে হবে কেন প্রধান চরিত্র হিসেবে নামকরণ বলছো। তার কারণ হলো আফ্রিকাকে এখানে কবি একজন মানুষের মতোই দেখেছেন, আফ্রিকা মহাদেশকে, সেই জন্য এই নামকরণটা প্রধান চরিত্র অনুসারে হয়েছে। তা এরপর কি করবে, কবিতাটার তোমাদের যে বিষয়বস্তুটা বলে দিয়েছিলাম, সেই বিষয়বস্তুটা লিখবে, লিখে যে নামকরণটা সার্থক হয়েছে সেইটা লিখবে। এবার দেখো, এখন 5 নম্বরের প্রশ্ন, একটানা 5 নম্বরের প্রশ্নও আসে, সেটা কম আসে। আমি তোমাদের বলবো যে পার্ট বাই পার্ট যে নাম্বারওয়ালা যে প্রশ্নগুলো আসে সেগুলোর বেশি উত্তর দিতে, তাতে নাম্বারটা ভালো ওঠে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হলো আদিম যুগকে উদ্ভ্রান্ত বলা হয়েছে কেন? আর 3 নম্বর হলো এর কবির এইরূপ উক্তির ব্যাখ্যা করো। তার প্রথম উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এর মার্কস হলো 1। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট থেকে সংগৃহীত আফ্রিকা কবিতা থেকে এই উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কেন? কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন কারণ যখন পৃথিবী প্রথম তৈরি হচ্ছিল, সেই সময় পৃথিবী খুবই উদ্ভ্রান্ত অবস্থায় ছিল। কখনো আগ্নেয়গিরি থেকে লাভা বেরোচ্ছিল, কখনো প্রচণ্ড ভূমিকম্প হচ্ছিল, কখনো জলের প্রচণ্ড তুফান হচ্ছিল, জলকম্প হচ্ছিল, আর চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় চলছিল। সেই জন্যই তখন পৃথিবী ছিল উদ্ভ্রান্ত, তাই কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন। আর প্রসঙ্গ এর নাম্বার ছিল 2, মার্কস ছিল 2। প্রসঙ্গ উল্লেখ করে কবির এই উক্তির ব্যাখ্যা করো। এবার এরও 2 মার্কস। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় মধ্যে দিয়ে দেশটি কীভাবে সূচনা হলো, তারপরে কীভাবে দেশটি অন্য পরিবেশে গিয়ে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো এবং ভয়ঙ্কর রূপ ধারণ করলো, সমস্ত, এবং অন্যান্য মহাদেশগুলি আফ্রিকাকে প্রথমে এড়িয়ে চলতো। যখন তারা জানতে পারলো যে আফ্রিকায় বহু সম্পদ আছে, সেগুলো লুটপাট চালানোর জন্য নরপশুর মতো আচরণ করলো আফ্রিকার সঙ্গে, সেই সমস্ত ঘটনার উল্লেখ করেছেন
আর সেই সমস্ত ঘটনা উল্লেখ করেছেন। আর তখন আর আফ্রিকার প্রথম দিকে সৃষ্টি যেমন, আর প্রধান এখানে যেটা যে প্রধান বিষয় যেটা যে সৃষ্টি যেমন বারবার অধৈর্য হয়ে উদ্ভ্রান্তের মতো মাথা নাড়াচ্ছিল, তখন কবি বলেন, আর সবসময় কবিতার বড় উত্তর লিখতে গেলে কবিতার লাইন দিতে হবে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগের স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছেন বিধ্বস্ত, তখন সেই সময় সেই সৃষ্টিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতের আফ্রিকা যে ভারতের কাছাকাছি ছিল, সেখান থেকে রুদ্র সমুদ্রবাহু বিচ্ছিন্ন করে এনে তাকে অন্য জায়গায় ফেললো। তাই জন্য সেই সময়টাকেই বলা হয়েছে একটা উদ্ভ্রান্ত যুগ। হ্যাঁ, আচ্ছা, এই উদ্ভ্রান্ত যুগে আমি মাঝখানে বললাম যে আফ্রিকার সমস্ত কিছু বর্ণনা দিয়েছেন। এইটা যদি তোমাদের 2 নম্বরের প্রশ্ন, তো ওই অংশটুকু বাদও দিতে পারো, যে পরবর্তী যে ঘটনাগুলো বললাম। 2 নম্বরের প্রশ্নে অত বড় লেখার দরকার নেই, অংশটুকে বাদ দিতে পারো। আবার একটা প্রশ্ন হয়, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে বলতে কার কথা বলা হয়েছে? 1 নম্বরের প্রশ্ন। তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো, আফ্রিকার কথা বলা হয়েছে, যে ঠিক যেভাবে আমি বলেছি যে উদ্ধৃতাংশটাকে করে কোথা থেকে নেওয়া হয়েছে লিখে তারপরে এই উত্তরটা লিখবে। কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা মহাদেশকে রুদ্র সমুদ্রবাহু ছিনিয়ে নিয়ে গেল। যাকে ছিনিয়ে নিয়ে গেল তার পূর্বাপর অবস্থা কি হয়েছিল? আচ্ছা, এটা তো 2 নম্বর রয়েছে। 1 + 3, এই 3 নম্বর, এটাতে 3 নম্বর রয়েছে। এই 3 নম্বরের প্রশ্নে কবি আফ্রিকা কবিতা যখন শুরু করেছিলেন, বিধাতা এই পৃথিবী সৃষ্টি করছে কিভাবে, সে তার একটা কাল্পনিক রূপ দিয়েছিলেন। সেই স্রষ্টার সৃষ্টির লগ্নে যখন প্রচণ্ড উদ্ভ্রান্ত অর্থাৎ ব্যাকুল, কিভাবে আফ্রিকাকে রাখবেন বুঝতে পারছেন না, নতুন করে গড়ছেন, আবার মাথা নেড়ে অধৈর্য হয়ে ভাঙছেন, এই রকম অবস্থায়, অর্থাৎ পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে, তখন সমুদ্রেরও রুদ্ররূপ, রুদ্র সমুদ্রবাহু প্রাচীতে পূর্ব থেকে আফ্রিকাকে একেবারে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে নিয়ে গিয়ে ফেললো। সেখানে সম্পূর্ণ জলবায়ু আলাদা, সেখানে গাছপালাও অন্যরকম ঘন জঙ্গলে ঢাকা, আর আলো সেখানে ঠিকঠাক পৌঁছয় না। আর আফ্রিকার যেন এক মানবী তাকে সেখানে উৎপাটিত করে নিয়ে যাওয়া হয়েছে। সেই তার ভয়ঙ্কর রূপ দেখে সেখানকার আফ্রিকাও প্রথমে ভীত হয়েছিল, কিন্তু তারপর সেই ভয়কে জয় করার জন্য নিজেকে আরও ভয়ঙ্কর করে তুলল, আর সেই রুদ্র বিরূপ রূপকে সে শঙ্কা দিয়ে, অর্থাৎ ভয় দিয়ে জয় করে সেখানে সে প্রতিষ্ঠা লাভ করলো। বলে কি কবিতার লাইন দেবে? বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। এই কবিতার লাইনটা যেমন দেবে সেই রকমই দেবে, যে এই কবিতার লাইনটা একদম প্রথম দিকে দেবে, যে যখন রুদ্র সমুদ্রবাহু নিয়ে গেল, আর তারপরে লাইন দেবে যে মন্ত্র জোগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে হার মানাতে চাইছিলে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমা তাণ্ডবে দুন্দুবে নিনাদে। অন্তত এইটুকু দেবে, বিদ্রুপ করেছিলে থেকে দুন্দুবে নিনাদে পর্যন্ত দেবে শেষে। আর কোন জায়গায় আর একটা দেবে, আর একটা লাইন দেবে বললাম, সেটা কোন জায়গায় দেবে? যেখানে আফ্রিকাকে সমুদ্রের রুদ্র বাহু বিচ্ছিন্ন করে এনেছিল, তখন এই আলোতে দেবে, এই লাইনটা দেবে, যে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। আচ্ছা,
তারপর সেখানে নিভৃত অবকাশে এখানে আমি তোমাদের শুধু কিন্তু হিন্টসগুলো দিচ্ছি, উত্তরগুলো গুছিয়ে তোমরাই লিখবে, কারণ আমি চাই যে তোমরা উত্তরগুলো সুন্দর করে লিখতে শেখো। তা বনস্পতির নিবিড় কথা বলতে এখানে কি কোন কথা বলা হয়েছে? হ্যাঁ, তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে? 1 নম্বর প্রশ্ন, এটা তোমরা উত্তর দেবে। বনস্পতির নিবিড় পাহাড়ে কাকে বাঁধা হয়েছিল? আফ্রিকাকে। কীভাবে উত্তর গুছিয়ে দেবে তোমরা সেটা দেখবে। নিভৃত অবকাশে কেন বলা হয়েছে? সৃষ্টির যুগ থেকেই আফ্রিকা পৃথিবীর কাছে এক জায়গা থেকে অন্য জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে যেহেতু সে নিরক্ষীয় অঞ্চলে এসে পড়েছিল, তাই প্রচুর জঙ্গল ছিল সেখানে, তাই নিবিড় জঙ্গলের কথাই এখানে বলা হয়েছে। কবি তার অবস্থানের পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন বলে এই লাইনটা দেবে, বাঁধলে তোমাকে নিবিড় বনস্পতি কৃপণ আলোকে তাই এর ফলে আফ্রিকাতে ঘন জঙ্গল, আর একদিকে যেমন ঘন জঙ্গলের পাহাড়া, অন্যদিকে অন্য সব সভ্য দেশ থেকে দূরে থাকা, সেইখানেই আফ্রিকা সেই নিভৃত অবকাশে নিজেকে যেখানে যে পরিবেশে গিয়ে পড়েছে সেই পরিবেশে আস্তে আস্তে চিনতে শুরু করলো বলে এই লাইনটা দেবে। সেখানে নিভৃত অবকাশে তুমি চিনেছিলে জল, স্থল ও আকাশের দুর্বোধ্য সংকেত। আমি যেটুকু বলছি সেইটুকু নয়, তার থেকে একটু বেশি লিখতে হবে, আমি শুধু হিন্টসগুলো দিয়ে যাচ্ছি। এই আফ্রিকার এই কঠোর এই পরিবেশ পরিবেশের মধ্যে নিজেকে প্রতি মুহূর্তে সহনশীল করে তুলছিলেন এবং আস্তে আস্তে সহজ হয়ে আর রুদ্রকে আরও বেশি শঙ্কা বা ভয় দেখিয়ে সেই নিজের ভয়কে জয় করতে পেরেছিল এবং ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছিল। তারপরে ধরো কোনো প্রশ্ন এলো যে মন্ত্র যোগাচ্ছে তোমার চেতনাতীত বনে, কে মন্ত্র যোগাচ্ছে? উদ্ধৃতিটির ব্যাখ্যা করো। এখানে দেখো আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে হলো কে মন্ত্র যোগাচ্ছে? প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র যোগাচ্ছে। কীভাবে লিখবে, কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো সব কিছু নিজে লিখবে। আফ্রিকার চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, এইটা হলো আসল কথা। আফ্রিকার চেতনাতীত মনে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছে। আর তার আগে পরে যেটা হবে সেটা নিজেরা লিখবে। হঠাৎ করে তো একটা প্রশ্ন শুরু বা শেষ হয় না, সেটা কী হবে অনেকবার বলে দিয়েছে। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো সব উল্লেখ করে তারপর হলো 1 নম্বরের। এবার 4 নম্বরের প্রশ্নটা আছে উদ্ধৃতিটি তাৎপর্য বিশ্লেষণ করো। এখানে সেই আগের কথা দেবে যে কিভাবে বিচ্ছিন্ন হয়ে এলো, কীভাবে আফ্রিকা কোথায় ছিল, কোথা থেকে কী কারণে বিচ্ছিন্ন হয়ে এলো, যে প্রকৃতির রুদ্র রূপে সৃষ্টি যখন স্রষ্টার এতে ওই সমস্তগুলো দেবে। ওই সমস্তগুলো দেওয়ার পর তারপরে দেবে যে আফ্রিকা যখন ওই পরিবেশে ওই দুর্গম পরিবেশকে তার দুর্গমতা দিয়ে আরও নিজেকে আরও দুর্গম করে তুলে ভয়কে জয় করেছিল। আফ্রিকার সৌন্দর্য এবং আফ্রিকারও একটা সৌন্দর্য আছে, আফ্রিকা যেখানে গিয়ে পড়েছে তারও একটা সৌন্দর্য আছে, সেটা হলো প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, এই বলে কবি অভিহিত করেছেন। সেই জাদু মন্ত্র তাকে মন্ত্র যোগাচ্ছিল। আরও বলা হয়েছে যে আফ্রিকা যখন অন্যান্য দেশ থেকে নিজেকে সরিয়ে রাখলেও আফ্রিকার ঔদার্য এবং মানবিকতা ছিল প্রবল। পরবর্তীকালে আফ্রিকার ইতিহাস সমাজভিত্তিক কবি আফ্রিকার অতীত ইতিহাস, ধর্ম, সমাজভিত্তি এবং চেতনার স্তরে এমন মননের সৃষ্টি করেছে বলে কবিতা তোমার যে কোনো লাইন দিতে পারো কবিতার মাঝখানে। যেমন মন্ত্র যোগাচ্ছিল থেকে তাণ্ডবের দুন্দুবে নিনাদে পর্যন্ত লাইন কবিতার মাঝখানে যখন আফ্রিকার শঙ্কা
বিরূপকে জয় করলো, তার নিজেকে আস্তে আস্তে চিনতে শিখলো। এরপরেই ঠিক মাঝখান অংশে এই কবিতার লাইনটা দেবে। আমি বারবার বলছি, আমি কিন্তু উত্তর বলছি না, আমি উত্তরের হিন্টস দিচ্ছি, তোমরা উত্তরগুলো পড়বে। আচ্ছা, হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ আবিল উপেক্ষার আবিল দৃষ্টিতে। এখানে প্রথমে কবি কে কাকে কেন ছায়াবৃতা বলেছেন? আচ্ছা, উদ্ধৃতিটি কে কাকে এটার জন্য এক নাম্বার, কেন ছায়াবৃতা বলেছেন এর জন্য 2 নাম্বার, আর উদ্ধৃতির মধ্য দিয়ে কবি বক্তব্য পরিষ্কার করো। তো কোথা থেকে নেওয়া হয়েছে তো এমনিতেই লিখবে। তারপরে কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলেছেন কারণ আফ্রিকাটি ছিল একটি ঘন অরণ্যে আবৃত দেশ। কবি সেটাকে সে বলেছেন, বাঁটলে তোমাকে বনস্পতির কৃপণ পাহাড়ার আলোর অন্তঃপুরে, বলে এই লাইনটা দেবে। আর তারপরে লিখবে যে আফ্রিকাতে এত ঘন জঙ্গল যে সেখানে সূর্যের আলো ঢুকতে পারে না, সূর্যের আলো ঢুকতেও সেখানে ঢুকতে পারে না। কিন্তু হায়, আচ্ছা, ছায়াবৃতা বলার কারণ কি? আফ্রিকা এত জঙ্গল যেন, সেই ঘন জঙ্গল যেন আফ্রিকাকে ছায়া দিয়ে রেখেছে, আফ্রিকাকে ঘোমটা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। কিন্তু হাই কথাটা প্রয়োগ করার একটা বিশেষ একটা ইঙ্গিত আছে, কারণ তিনি এই আসলে আফ্রিকা গহন অরণ্যে থাকলেও প্রাচীন এবং নিজস্ব ঐতিহ্য যেমন ছিল তেমনি প্রচুর সম্পদ ছিল। সেই সম্পদের প্রতি এক সময় না এক সময় সাম্রাজ্যবাদীদের দৃষ্টি পড়বেই, সেই কথাকে কবি আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন হায় বলে। তারপরে হলো, হ্যাঁ, এবার কবির বক্তব্যটাই চলছে যে কবি আফ্রিকার কথায় অরণ্য পরিবেষ্টিত ঐতিহ্যমণ্ডিত আফ্রিকা দেশটিকে ইউরোপীয় সভ্য দেশগুলির কাছে যখন ইউরোপীয় সভ্য দেশগুলির কাছে উপেক্ষিত থেকে গেছিল তখন একরকম ছিল, কিন্তু যখনই তারা ধন সম্পত্তির সন্ধান পেল, তারা লোহার শিকল, পায়ে পেরেক লাগানো বুট, কাঁটা লাগানো বুট নিয়ে সেই সম্পত্তি লুট করতে এবং সেখানকার মানুষদের কৃতদাসে পরিণত করার জন্য এলো, অমানবিক আচরণ করলো, আফ্রিকাকে মানহারা মানবীয় রূপ দিল। আর তার কাদায় রক্তে, সেখানকার মানুষের কাদায় রক্তে মিলেমিশে একাকার হয়ে গেল, আর কেউ দেখলো না, কিন্তু ইতিহাস তার সাক্ষ্য হয়ে রইল। এই কথা বলতেই এই উক্তি দিয়েছেন কবি। বলে কি কোন লাইনটা দেবে? যে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানের ইতিহাসে। লাইন ছাড়া কিন্তু এই বড় প্রশ্নের উত্তর দেবে না। অপরিচিত ছিল তোমার মানব রূপ, হ্যাঁ, তা এইটা সে আগের কথায় এর প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছে। কিভাবে আফ্রিকা এলো, কিভাবে তার প্রথমবার দেবে প্রশ্নটা পুরোটা বলি। বক্তা তার কোন রূপকে অপরিচিত বলেছেন আর মানব রূপটি কেমন ছিল বিবৃত করো। কোন রূপটা অপরিচিত বলেছেন? যে রূপে এসে প্রথমে যেখানে এসে তাকে ফেলা হলো, সেই রুদ্র ভয়ঙ্কর রূপ, সেই রূপটার বর্ণনা দেবে, সেটাকে অপরিচিত রূপ বলা হয়েছে। তার মানব রূপটি কেমন ছিল? আফ্রিকার নিজেকে একটু করে আফ্রিকার প্রথমে যে মানব রূপটি ছিল সেখান থেকে ক্রমশ নিজেকে, প্রথমে যে নরম রূপটি ছিল সেখান থেকে এই ভয়ঙ্কর পরিবেশে পড়ে নিজেকে ক্রমশ আরও শক্ত, আরও স্বতন্ত্র করে নিজের মহিমায় প্রতিষ্ঠিত করতে চাইল। আফ্রিকা নিজেকে ভয়ঙ্কর করে তুলে ভয়কে জয় করতে চাইল। আফ্রিকার যে অভ্যন্তরে যে সম্পদ রয়েছে, হ্যাঁ, কারুশিল্প রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেগুলো নিজেদের মতোই বাড়ছিল। সেখানকার মানুষও ছিল সহজ সরল। কবির চোখে
এইটাই হলো মানবিকতার একটা বিশাল উদাহরণ। আফ্রিকার মানুষের কাছে সমস্ত ধর্মের মানুষের দ্বারই কী ছিল, উন্মোচিত ছিল। সেই সুযোগটা গ্রহণ করলো ইউরোপিয়ান ঔপনিবেশিকরা, যারা শুধু লুটপাট চালাতেই জানে। সেই আফ্রিকার প্রতি, তার রূপের প্রতি, তার ঐতিহ্যের প্রতি কি করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এখানে কোন লাইনটা দেবে, এখানে দেবে যে এখানে এখানে ওই মন্ত্র যোগাচ্ছিল, প্রকৃতির অতীত দৃষ্টি মন্ত্র যোগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। হ্যাঁ, এই লাইনটা দেবে, বা সেখানে এইখান থেকেও দিতে পারো, সেখানে নিভৃত অবকাশ থেকে চেতনাতীত মনে পর্যন্ত, এখানে এই পর্যন্ত দিতে পারো। এইখানে তখন অল্প করে ওই অত্যাচারের কথা লিখবে, 1-2 লাইনে। অত্যাচারের কথাটা কিন্তু এই পোর্শনে পড়বে না, সেটা অন্য জায়গায় পড়বে। এটা অল্প করে এই জিনিসটা দেবে। আচ্ছা, তারপরে আমরা তারপরে আরও প্রশ্ন আমরা পাই। নির্লজ্জ করলো আপন অমানসিকতাকে। এখানে একটাই প্রশ্ন, কবির কীভাবে এই কবির এই উক্তিটির বিশ্লেষণ করো। একদম পুরোপুরি কি করবে, একদম পুরোপুরি ওদের যে অত্যাচারের কাহিনী, প্রথম থেকে আফ্রিকার সৃষ্টির সময়ের কথা থেকে অত্যাচারের কাহিনী পর্যন্ত পুরোটা দেবে, এবং অন্তত 2 বা 3টে ভাগে কবিতার লাইন দেবে। আচ্ছা, তারপরে ধরো, আর এই প্রশ্নটা যেটা বললাম তার যে পয়েন্টগুলো থাকবে, আফ্রিকার প্রাকৃতিক সম্পদ সম্পর্কে অবগতি, আফ্রিকার প্রতি সাম্রাজ্যবাদীদের আঘাত, কবির চোখে মানবতার অপমান। প্রত্যেকটা এতে কবিতার লাইন অবশ্যই দেবে। চিরচিহ্ন রেখে গেল তোমার অপমানিতের ইতিহাসে, একই উত্তর হবে, আর সেইভাবেই কবিতার লাইন হবে। সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায়, সমুদ্রের পাড় বলতে কোন জায়গার কথা বলা হয়েছে, এখানে সমুদ্রের পাড় বলতে ইউরোপের কথা বলা হয়েছে, 1 নম্বর। আর একটা পরের প্রশ্ন কি, 1 নম্বরে সেই মুহূর্তে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সেই মুহূর্তে যখন তারা আফ্রিকার ওপর অত্যাচার চালাচ্ছিল, মানুষকে দাসে পরিণত করার চেষ্টা করছিল, আফ্রিকার সম্পদ লুটপাট করার চেষ্টা করছিল, সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তার এরপরে দেখো, এইভাবে তো এইগুলো গেল। তারপরে তাদের পাড়ায় কি ঘটছিল, তাদের পাড়ায় হ্যাঁ, তাদের দেশ তখন খুবই শান্ত। দেবতার মন্দিরে সঙ্গীতের মন্দিরে ঘণ্টা বাজছিল, কবি সুন্দরের আরাধনা করছিলেন, শিশুরা মায়ের কোলে খেলা করছিল, আর বাজছিল পুজোর ঘণ্টা। একটা শান্ত সুন্দর পরিবেশের কথাই এখানে বলা হয়েছে। আর পরের প্রশ্ন, আচ্ছা, কবি এখানে কিসের ইঙ্গিত দিয়েছেন, মানে ওর সঙ্গেই রয়েছে যে প্রশ্নটা কী পাড়ায় কী করছিল, এবং কবি এখানে কিসের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু ওরা যখন অন্য জায়গায় গিয়ে এত অত্যাচার করছিল, তখন কবি এই ইঙ্গিতটাই দিতে চেয়েছেন যে কবির এই অন্যায় অত্যাচার চিরকাল চলতে পারে না, তার জন্য কী করতে হয়, তার জন্য তার প্রতিকার হয়, ঈশ্বরই তার প্রতিকার করে। এরপরেই দেখা যাবে যে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। ঠিক আছে, তারপরে আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝার রুদ্ধশ্বাস, এর উত্তরটা বলে দিয়েছে যে নিজেরাই ওই আফ্রিকার কাছে নিজেদের দাঁত নখ প্রকাশ করতে গিয়ে, অমানসিকতা প্রকাশ করতে গিয়ে নিজেদের মধ্যে কীভাবে যুদ্ধে
কথা ভেবে যুদ্ধ লাগানোর কথা ভাবছিল এবং কে কত সম্পদ নিতে পারে সেই সম্পর্কে বলছিল, এখানে সেই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, তারপরে দেখো এই প্রশ্ন এইগুলোই ভালো করে করে তারপরে লিখবে যে তারপরে যেটা দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানহারা মানবীকে এখানে কবি কাকে কোথায় দাঁড়াতে বলেছেন, যুগান্তের কবিকে কেন ক্ষমা করতে বলেছেন, প্রত্যেকটা যেন মানহারা মানবীকে কোথা থেকে নেওয়া হয়েছে বলবে, তারপর মানহারা মানবীকে সেই উত্তরটা দেবে। কবি কাকে কোথায় দাঁড়াতে বলেছেন সেটাও তোমাদের জানা। হ্যাঁ, যুগান্তের কবিকে দাঁড়াতে বলেছেন, কিভাবে লিখবে, প্রত্যেকটাতে 3-4টে করে বাক্যে লিখবে। যুগান্তের কবিকে দাঁড়াতে বলেছেন, কেন দাঁড়াতে বলেছেন, প্রত্যেকটা 3-4টে করে উত্তর লিখবে। লিখে তারপরে কি করবে, উত্তর লেখার পরে তারপরে যুগান্তের কবিকে তিনি কি করতে বলেছেন, যে তাদের কাছে ক্ষমা চাইতে বলেছেন। সেখানেও কবিতার লাইন জায়গায় জায়গায় বুঝে কবিতার লাইন দেবে। এইভাবেই এই বড় প্রশ্নগুলির উত্তর দেবে। তাহলে আমাদের আফ্রিকা কবিতাটা এইখানেই শেষ হলো।